আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে বাংলা প্রায় 40টার মতো প্রশ্ন সমাধান করব। যে প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের FSSS ঠিক যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্নের রিভিশন করব। আমরা এই 40টা প্রশ্ন সমাধান এবং রিভিশনের মাধ্যমে মূলত FSSS এর বাংলার একটা বিশদ প্রস্তুতি করে ফেলবো আজকের ক্লাসে, যেখানে আমরা একটা প্রশ্নের সাথে অনেকগুলো তথ্য জানার চেষ্টা করব। আশা করছি এই তথ্যগুলো তোমাদের জানার ফলে তোমাদের সামনে FSSS ছাড়া আর যা যা পরীক্ষা আছে যতগুলো বিশ্ববিদ্যালয়, সেখানে বেশ কিছু তথ্য তোমাদের কাজে লাগবে। প্রশ্ন পরীক্ষার কেন্দ্রে তোমরা রিলেট করতে পারবে তথ্যগুলো। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমরা এখানে দুইটা সেটে ভাগ করেছি 40টা প্রশ্ন, 20টা করে। প্রথম প্রশ্ন হচ্ছে অর্বাচীন শব্দের অর্থ কী। এই অর্বাচীন শব্দটা দেখবা অনেক সময় মানুষ ব্যবহার করে, বিশেষ করে যারা শিক্ষিত কিন্তু পুরাতন আমলের শিক্ষিত লোক। এই অর্বাচীন শব্দটা দেখবা তারা প্রায়ই ব্যবহার করে। অর্বাচীন, এই অর্বাচীন লোক কোথায় আসলো? নর্মালি আগেকার শিক্ষিত যারা, তারা বর্তমান সময়ে জেনজি বলো বা বর্তমান সময়ের এই মানুষের শিক্ষা দীক্ষাটাকে ওইভাবে গ্রহণ করতে পারে না, এই জন্য অনেক সময় কথার ভিতরে এই অর্বাচীন শব্দ ব্যবহার করে। অর্বাচীন শব্দ, অর্বাচীন মানে হচ্ছে নবীন, কোনো বিষয়ে নতুন শিখেছে এরকম তাকে বলা হয় অর্বাচীন। তার মানে অর্বাচীন শব্দটির অর্থ হচ্ছে অপরিপক্ক, ম্যাচিউরড না, অপরিপক্ক। এটা অর্বাচীন সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। এটার শাব্দিক অর্থ হচ্ছে নবীন, নতুন, আধুনিক, অপরিপক্ক, অপরিণত। এটা হচ্ছে অর্বাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কি? তোমরা অ্যাডমিশন বা চাকরির পরীক্ষার প্রশ্ন বিপরীত শব্দের ঘাটলে দেখবা যে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কি। এই প্রশ্ন অনেকবার অনেক জায়গায় এসেছে। তাহলে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ অপশনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর থাকে প্রাচীন। তাহলে নবীন, প্রবীণ, বিপরীত শব্দ অভিজ্ঞ, প্রাজ্ঞ। তাহলে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন, অভিজ্ঞ, এরকম। আচ্ছা, অর্বাচীন শব্দটি আসলে কোনো কোনো জায়গায় নির্বোধ বা মূর্খ অর্থেও ব্যবহৃত হইতে পারে। এরকম একটা উদাহরণ দেখো, লোকটির অর্বাচীন আচরণে সবাই বিরক্ত। এখানকার অর্বাচীন মানে হচ্ছে অপরিপক্ক আচরণ। অপরিপক্ক মানে কি? লোকটা নির্বোধ বা মূর্খের মতো আচরণ করেছে। আমরা অর্বাচীন বলতে যেটা বুঝি, অর্বাচীন মানে যে নবীন, সেই নবীনের এক্স্যাক্ট একটা অপরিপক্ক এক্স্যাক্ট একটা উদাহরণ আমরা দেখি। এই অর্বাচীন বয়সে সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে, ভাবাই যায় না। তার মানে এই যে অর্বাচীন বয়স, তার মানে নবীন বয়স, অল্প বয়স, অপরিপক্ক বয়স। তাহলে এই যে অর্বাচীন মানে হচ্ছে অপরিপক্ক। তাহলে অর্বাচীন শব্দটি যদি আসে, এটি কোন পদ? তাহলে উত্তর কি হবে? অর্বাচীন শব্দটি কোন পদ? আমরা এই বাক্যে ব্যবহার দেখি। এই অর্বাচীন বয়স, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বয়স শব্দটাকে মডিফাই করছে হচ্ছে অর্বাচীন এই শব্দটা। তাহলে বয়স শব্দটাকে যদি মডিফাই করে, বয়স সম্পর্কে যদি বলে, তাহলে অর্বাচীন শব্দটি একটি বিশেষণ। অর্বাচীন শব্দটি একটা বিশেষণ। তাহলে আমরা অর্বাচীন রিলেটেড বেশ কিছু তথ্য জানলাম। নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয়? তার মানে এটা প্রতিশব্দের প্রশ্ন, এবং প্রতিশব্দের প্রশ্নে বিগত বছরের প্রশ্ন বা এই বছর বিভিন্ন ইউনিটে যা প্রশ্ন এসেছে, তোমরা দেখবা যে প্রতিশব্দের প্রশ্নের শেষে নয় এই প্রশ্নটা থাকে। অনেকে এই প্রশ্নের উত্তর ওই নয় না দেখে ভুল করছে। তাহলে এখানে আমরা জানি অর্ণব সমুদ্র শব্দের সমার্থক শব্দ। পারাবার মানে সমুদ্র, পাথার মানে সমুদ্র, কিন্তু পাথার পাথর না। আর প্রবাহিনী, এই প্রবাহিনী শব্দের অর্থ হচ্ছে নদী। তাহলে এটা সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয়, এটা হচ্ছে উত্তর। তাহলে এই প্রশ্ন রিলেটেড আমরা আরো দুইটা তথ্য জানবো। সেটা হচ্ছে আমরা সমুদ্র শব্দের আর কি কি সমার্থক শব্দ হতে পারে সেটা জানবো, আর নদী শব্দের কিছু সমার্থক শব্দ আমরা শিখি। আমরা দেখি নদী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাং, শরীর, নির্ঝরিণী, কল্লোলিনী, এগুলো সব হচ্ছে নদীর সমার্থক শব্দ। আর সাগর, এই যে সমুদ্র, সিন্ধু, অর্ণব এখানে দেখেছি আমরা, জলধি, জলনিধি, বারিধি, পারাবার এখানে আছে, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, পাথার এখানে আছে, বারিশ, পয়নিধি, তয়োধি, বারিনিধি, অম্বুধি। আমরা জানি অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি, আর পানি ধারণ করে যে, পানি ধরে রাখতে পারে যে, তাকে বলা হয় অম্বুধি। এই অম্বুধি মানে হচ্ছে সাগর। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ সম্পর্কে প্রশ্ন নর্মালি ঢাবি বা রিলেটেড জায়গায় আমরা এই ধরনের প্রশ্ন আসতে দেখি না, তবে বিইউপিতে এরকম প্রশ্ন আমরা দেখেছি, রাজশাহী ইউনিভার্সিটিতেও আমরা এই ধরনের সাহিত্যের প্রশ্ন আসতে দেখেছি। চর্যাপদ শব্দটি, চর্যাপদ আসলে যে ছন্দ, এই ছন্দটা হচ্ছে মূলত মাত্রাবৃত্ত,
কিন্তু এই মাত্রাবৃত্ত ছন্দ, এই মাত্রাবৃত্ত ছন্দের আবার ভাগের ভিতরে আর একটা ছন্দ আছে পয়ার ছন্দ বা ত্রিপদী ছন্দ। তার মানে চর্যাপদের ভিতরে মাত্রাবৃত্ত ছন্দ মূলত এই মাত্রাবৃত্ত ছন্দেই লেখা, তবে পয়ার বা ত্রিপদী ছন্দ মাত্রাবৃত্ত ছন্দেরও যে একটা ভাগ আছে, সেই ভাগ চর্যাপদের পদগুলোতে আমরা দেখতে পাই। আমরা চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য জানি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয় চর্যাপদকে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন আমরা দেখি চর্যাপদ আদি নিদর্শন। এই চর্যাপদের পদগুলোকে আবিষ্কার করেছিলেন 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে এই গ্রন্থ চর্যাপদ আবিষ্কার করেছিলেন এবং 1916 সালে এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন সম্পাদনা করে। যখন প্রকাশ করেছিলেন সম্পাদনা করে, তখন এর নাম ছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই পুঁথিগুলো সম্পাদনা করা হয়। চর্যাপদের আদি নাম কি ছিল? চর্যা, চর্য, বিনিশ্চয়, এটা ছিল চর্যাপদের আদি নাম। তাহলে চর্যাপদ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা এখানে জানলাম। এরপরে 80 শব্দের সমর্থক শব্দ কি? 80 শব্দের সমর্থক শব্দ দেখেই মনে হইতেছে এই 80, কিন্তু এই 80 বানান আমরা জানি এই রকম। এই 80 হচ্ছে এইটা, তাহলে সংখ্যা। কিন্তু এখানে যেহেতু 80 দীর্ঘই আছে, এই 80 মানে হইতেছে দাঁত। আমরা ওই সমাসে পড়ছি না এরকম যে 80-তে 20 যার, 80-তে 20 যার, 80-তে মানে তার মানে দাঁতে, এখানে 80-তে মানে হইতেছে দাঁতে, দাঁতে 20 কার আছে সেটাকে আমরা বলি 80-20। 80-20 মানে কি? 80-20 মানে হইতেছে সাপ। 80-20 মানে হইতেছে সাপ। তাহলে 80-তে 20 যার, যার দাঁতে সাপ, দাঁতে 20 থাকে, যার দাঁতে 20 থাকে তাকে আমরা সাপ বলি। তাহলে 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। আর আশীর্বাদ যেটা আছে, এই আশীর্বাদ শব্দটি, আশীর্বাদ শব্দটির মূলত আরেকটা শব্দ আছে আমরা জানি, আশিস মানে হচ্ছে আশীর্বাদ। আশিস মানে হচ্ছে আশীর্বাদ। আমরা আর একটা শব্দ আছে আমরা জানি, খুব কমন সাহিত্যে বা অন্য জায়গায় প্রায় ব্যবহার করতে দেখি, সেটা হচ্ছে অশীতি পরায়ণ। অশীতি পরায়ণ, এখানে অশীতি মানে কি? এখানে অশীতি মানে হচ্ছে 80। 80, অশীতি পরায়ণ মানে হচ্ছে 80 বছরে পদার্পণ করছে, 80 বছরের পরে, 80 বছরে মানে 80 বছরে গেছে, 80 বছরে পদার্পণ করছে, তাকে আমরা বলবো অশীতি পরায়ণ বৃদ্ধ। মানে এই যে বৃদ্ধের বয়স 80-তে গেছে, 70-80-র ঘরে গিয়ে পৌঁছাইছে, তাকে আমরা বলবো অশীতি পরায়ণ। এখানে একটা বাক্য দেখো আছে, বাক্য থেকে আমরা অশীতি শব্দটা ব্যবহার দেখতে পারি। বয়স অশীতি পারাবারে পারে বাস। তাহলে বয়স অশীতি, তার মানে কি? বয়স 80, 80 বছরে সে পার করছে, 80 বছর। পারাবার পারে বাস, তার মানে সে বাস করতেছে পারে, তীরে, পারাবার মানে সাগরের তীরে। পারাবার শব্দ একটু আগে আমরা দেখলাম, সাগরের তীরে বাস, বয়স হচ্ছে অশীতি। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম আর আমাদের দেশে এতদিন মানে 24শে জুলাইয়ের আগে যার কথা আমরা সবসময় জানতাম, যার কথা না বললেই কোনো কিছু হইতো না, একজন মানুষ 1 মিনিট কথা বললে অন্তত 55 সেকেন্ড যার কথা বলতো, সেই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের বাসা গোপালগঞ্জে, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম গোপালগঞ্জে। আমরা জানি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1947 সালে মৃত্যুবরণ করেছিলেন। তার দুরারোগ্য ব্যাধি হয়েছিল একটা, সেই ব্যাধিতে উনি মৃত্যুবরণ করেছিলেন এবং মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেছিলেন। বাংলা সাহিত্যে খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন এরকম সাহিত্যিকদের মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা জানি সুকান্ত ভট্টাচার্যের রচনা যতগুলো লিখেছেন, তার লেখালেখির মধ্যে বিখ্যাত কিছু লেখা নাম আমরা বলতে পারি। তার বিখ্যাত লেখা হচ্ছে হরতাল, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হরতাল, তার লেখা হরতাল, পূর্বাভাস, এগুলো সুকান্ত ভট্টাচার্যের লেখা। বাংলা গদ্যের জনককে, এটা আমরা খুবই কমন প্রশ্ন আমরা জানি। বাংলার গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বই সম্পর্কে অর্ধাঙ্গী প্রবন্ধে লেখা আছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী প্রবন্ধে বলা হয়েছে এরকম যে নারীদের শিক্ষার দৌরত্ব এমন ছিল, ছোটবেলায় তাদের কোরআন পড়ানো শেখা হইতো, আর তাদের বই যদি পড়ানো হইতো তাহলে সেই পড়াটার নাম ছিল বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় বইটা মূলত আমরা যেটা ছোটবেলায় আদর্শ লিপি পড়ছি না ছোটবেলায়, ওই ধরনের বই বর্ণ পরিচয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর একটা বিখ্যাত গ্রন্থ আছে বোধোদয়। বোধোদয়, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, বর্ণ পরিচয়, এগুলো সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এগুলো সবগুলো গদ্য। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় উপন্যাসের জনক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্সমূলক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপাল কুণ্ডলা, এটা বঙ্কিমের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। এই তথ্যগুলো আমরা জেনে নিতে পারি। স্বরভক্তির অপর নাম কি? আমরা জানি এই তথ্যটা এসেছে ধ্বনি পরিবর্তন থেকে। ধ্বনি পরিবর্তনের টপিকের মধ্যে এক ধরনের ধ্বনি পরিবর্তন আছে যেখানে স্বরধ্বনির আগমন ঘটে। একবারে প্রথম যে ধ্বনি পরিবর্তন, সেখানে স্বরধ্বনির আগমন ঘটে একবারে প্রথম যে ধ্বনি পরিবর্তন। এই স্বরাগম আবার 3 রকমের আমরা জানি যে স্বরাগম 3 ভাবে হয়। স্বরাগম 3 ভাবে হয়। একটা হইতেছে আদি স্বরাগম। আদি স্বরাগম, স্বরাগম 3 রকমের হয়। একটা হইতেছে আদি স্বরাগম, আর একটা হইতেছে মধ্য স্বরাগম। তাহলে আদি স্বরগমে কি হয়? আদিতে স্বরধ্বনির আগমন ঘটে। মধ্য স্বরগম মানে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। আর একটা আছে যে অন্ত স্বরগম। অন্ত স্বরগম, তাহলে অন্ত স্বরগমে কি হবে? অন্ত স্বরগমে অন্তে স্বরধ্বনির আগমন ঘটবে, শেষে স্বরধ্বনি আসবে। তাহলে আদিতে স্বরধ্বনি আসলে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। এখন মধ্য স্বরগমের আর একটা নাম আছে। এই মধ্য স্বরগমের আর একটা নাম হইতেছে বিপ্রকর্ষ। এই মধ্য স্বরগমের আর একটা নাম হইতেছে বিপ্রকর্ষ। এই বিপ্রকর্ষেরও আর একটা নাম আছে। এই বিপ্রকর্ষের আর এক নাম হচ্ছে স্বরভক্তি। তার মানে স্বরভক্তি মানে হইতেছে মধ্য স্বরগম, স্বরভক্তি মানে হইতেছে বিপ্রকর্ষ। এখন ঘটনাটা কি কি হয় মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তিতে কি হয়? যেহেতু এখানে বলেছি মধ্য স্বরগম, তার মানে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। কিভাবে? ধরো আমি যদি এই শব্দটা লিখি, এখানে লেখা আছে, এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন যদি আমরা করি তাহলে এটাকে আমাকে বলতে হবে ক্লিপ। ক্লিপ, এটা হচ্ছে ক্লিপ। কিন্তু আমরা এটাকে কি এভাবে উচ্চারণ করি না? আমরা বলি না যে ক্লিপ, বলি কি না? বলি। ক্লিপকে আমরা ক্লিপ বলি। দেখো ক্লিপকে যখন ক্লিপ বলবো, ঘটনাটা কি ঘটতেছে? এখানে কয়ের সাথে একটা ই আছে, এখানে কয়ের সাথে ই থাকলো। এখানে লয় কয়ের সাথে যদি ই থাকে তাহলে লয়ের সাথে তো ই নাই, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে তো লয়ের সাথে একটা ই ধ্বনি আসছে, তাইলে আমরা দেখছি স্বরধ্বনির আগমন ঘটছে। তাহলে এটাকে আমরা স্বরাগম বলতেছি। ঠিক আছে, স্বরধ্বনির যেহেতু আগমন ঘটছে তার মানে এটা স্বরাগম হবে। এখন এই আগমনটা কোথায় ঘটছে? আমরা দেখতে পাইতেছি যে ই এর যে আগমন ঘটছে এটা শব্দের মাঝখানে। তাহলে মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে আমরা সেটাকে কি বলবো? আমরা বলবো মধ্য স্বরগম। এই মধ্য স্বরগমের আমরা ভিন্ন ভিন্ন নাম কি বলছি? এই মধ্য স্বরগমকে আমরা বলছি বিপ্রকর্ষ, আর ওই বিপ্রকর্ষই হচ্ছে স্বরভক্তি। মধ্য স্বরগমের আরেক নাম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। 8 নম্বর, সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? তোমরা 9-10 নতুন ব্যাকরণ, যেটা নতুন ব্যাকরণ বারবার বলে লাভ নাই, তোমরা তো এই ব্যাকরণ পড়েছো। 9-10 ব্যাকরণে আমরা দেখেছি যে অনুসর্গগুলা ক্রিয়া থেকে তৈরি হয় নাই, যার জন্ম দেয় নাই কোনো ক্রিয়াপদ, সেই অনুসর্গগুলোকে বলা হয় সাধারণ অনুসর্গ। আর এক ধরনের অনুসর্গ আছে ক্রিয়াজাত অনুসর্গ, তার মানে ক্রিয়া থেকে যার জন্ম। আমরা উদাহরণগুলো দেখি। প্রথমে কথা হচ্ছে ভালো করে খেয়ে না, আজ বাংলাদেশ বনাম ভারত যাবে বলে তৈরি হয়েছে, মন দিয়ে লেখাপড়া করো। উত্তর হইতেছে বাংলাদেশ বনাম ভারত। এখন আমরা দেখি উদাহরণগুলো। দেখো, সাধারণ অনুসর্গ, যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়েছে, তার মানে ক্রিয়া থেকে হয় নি। যেরকম উপরে, মাথার উপরে নীল আকাশে, সাধারণ অনুসর্গের মধ্যে পড়ে। কার কাছে গেলে জানা যাবে, সাধারণ অনুসর্গের মধ্যে পড়ে। হারানো ঘড়িটার জন্য অনেক কেটেছি, জন্য সাধারণ অনুসর্গ। এমন কাজ তোমার দ্বারা হবে না, এখানে দ্বারা, এটা সাধারণ অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এই যে বনাম সাধারণ অনুসর্গের মধ্যে পড়ে। তাহলে ক্রিয়াজাত অনুসর্গ, সেই উদাহরণগুলো একটু দেখি। যে অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ। জাত মানে জন্ম, ক্রিয়া থেকে ওর জন্ম হয়েছে। এরকম ভালো করে খেয়ে নাও, করে ক্রিয়াজাত। ঢাকা থেকে বরিশাল, থেকে ক্রিয়াজাত। মন দিয়ে, বহুদিন ধরে সে সঙ্গে যাবে বলে, এগুলা ক্রিয়া থেকে জন্ম হয়েছে, তাই এর নাম হয়েছে ক্রিয়াজাত অনুসর্গ। এই উদাহরণগুলো একটু দেখবা তোমরা। ইদানিং দেখছি যে এই জায়গা থেকে প্রায় প্রশ্ন হচ্ছে। হরণ শব্দের বিপরীত অর্থ কি? হরণ মানে হচ্ছে কেড়ে নেয়া।
হরণ মানে হচ্ছে কে বস্ত্র হরণ, বস্ত্র কেড়ে নেয়া, বস্ত্র হরণ। তাহলে হরণ মানে কি তোমাকে পূরণ করে দিতে হবে, হরণ কেড়ে নেয়া আর তোমাকে পূরণ করে দিতে হবে। প্রসারণ মানে প্রসারিত করা, অপহরণ মানে হচ্ছে জোর করে কোনো কিছু নিয়ে নেয়া, আর আহরণ মানে হচ্ছে সংগ্রহ করা, আহরণ মানে হচ্ছে সংগ্রহ। তাহলে হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। প্রাতিষ্যিক এই শব্দটির অর্থ কি? এই প্রাতিষ্যিক শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা দাঁড়াবে প্রতি যুক্ত স যুক্ত ইক। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্যিক শব্দে প্রতি আছে, স মানে হচ্ছে কি নিজ, স মানে হচ্ছে নিজ। তার মানে প্রাতিষ্যিক শব্দটাকে ভাঙলে প্রতি থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকৃতি প্রত্যয়জাত শব্দ ইক প্রত্যয় আছে, তার মানে প্রাতিষ্যিক শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। আর আমরা জানি যে ইক প্রত্যয় শব্দে, ইক প্রত্যয় দিয়ে গঠিত শব্দে বৃদ্ধি হয়। তার মানে আমরা প্রকৃতিতে শব্দের শুরুতে অ পাবো, কিন্তু শব্দে যেটা শব্দ গঠিত হবে সেখানে সেই অধ্বনিটা আ হয়ে যাবে, প্রকৃতির অ শব্দে আ হয়ে যায়। এটা প্রকৃতি প্রত্যয় আমরা এটা দেখেছি। তাহলে ইক প্রত্যয় দিয়ে গঠিত শব্দ প্রতিযুক্ত সযুক্ত ইক, স শব্দের অর্থ কি নিজ। তার মানে প্রাতিষ্যিক শব্দটির অর্থ স্বোপার্জিত না, স্বনির্মিত না, স্বীয় না, প্রাতিষ্যিক মানে হচ্ছে স্বকীয় নিজস্ব বৈশিষ্ট্য। ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি ও ফলার বৈশিষ্ট্য কি? আমরা জানি ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে 6টি। এই 6টিকে যদি আমরা মনে রাখতে চাই আমরা এইভাবে মনে রাখতে পারি, মজার লবণ, মজার লবণ, যদিও লবণ বানানে মূর্ধন্য কিন্তু এখানে দন্তান্ন। মজার লবণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা ফলা পাবো ম ফলা, এরপরে আমরা পাবো জ ফলা, এরপরে আমরা পাবো র ফলা, তারপরে আমরা পাবো ল ফলা, এরপরে আমরা পাবো ব ফলা, ব ফলা, এরপর আমরা পাবো ন ফলা। তাহলে মজার লবণ এই 6টা ফলা। তাহলে এখানে 5টা আছে, 7টা আছে, 8টা, তাহলে 6টা উত্তর। আর ফলার বৈশিষ্ট্য কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এটা জানে নাকি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, এটা আমরা সবাই জানি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে কিন্তু নয় আছে, তাহলে 9টা খেয়াল করতে হবে। প্রথম তথ্য দেখি, কাজী নজরুল পালা গান রচনা করেন, এটা তো ঠিক আছে। কাজী নজরুল সম্পর্কে এটা ছোটবেলায় সে লেটো গানের দলে যোগ দিয়েছে, এটা তো আমরা জানি। জাগত্তরণী পদক লাভ করেছেন, এটা ঠিক আছে। পদ্মভূষণ উপাধি লাভ করছিলেন, এটাও ঠিক আছে। কিন্তু এই যে বিজলি পত্রিকার সাথে কাজী নজরুলের একটা ভালো সম্পর্ক, এটা ঠিক আছে। কিন্তু বিজলি পত্রিকার কি উনি সম্পাদনা করছেন? না, ঘটনা তো তা না। বিজলি পত্রিকা আসলে খুব বিখ্যাত পত্রিকা ছিল না। বিজলি পত্রিকার সম্পাদক ছিল নলিনীকান্ত, আরো কয়েকজন সম্পাদক ছিল, দীনেশ চন্দ্র সেনও ছিল এর সাথে যুক্ত। তাহলে কয়েকজন মিলে এই বিজলি পত্রিকার সম্পাদনা করতেন ঠিকই, কিন্তু বিজলি পত্রিকা কোনো বিখ্যাত পত্রিকা ছিল না। কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতা, এটাই প্রথম প্রকাশিত হওয়ার পরে সাপ্তাহিক বিজলি পত্রিকা কিন্তু সাপ্তাহিক পত্রিকা। এর আগে অতটা মানুষ চিনত না। এই বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পরেই বিজলি পত্রিকা বিখ্যাত হয়। নলিনীকান্ত, দীনেশ চন্দ্র সেন, আরো কয়েকজন এর সাথে সম্পর্কিত ছিলেন। তাহলে এটা সাপ্তাহিক পত্রিকা, এটা সম্পাদক কিন্তু কাজী নজরুল না। বিদ্রোহী কবিতা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যৌবনে গান প্রবন্ধে তিমির কুন্তলা, তোমাদের প্রশ্নে এটা হয়তো কোনো জায়গায় ভুল আছে, তিমির কুণ্ডলা, এটা তিমির কুন্তলা। তিমির মানে কি? তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। আর কুন্তলা মানে কি? কুন্তলা শব্দের অর্থ হচ্ছে চুল। তাহলে অন্ধকার যার চুল, রাতকে কাজী নজরুল বলেছেন রাত হচ্ছে, আমি যদি একটু নারী মূর্তি হিসাবে কল্পনা করি, তাইলে এই যে রাতে যে অন্ধকারটা আমরা কালো দেখতে পাচ্ছি, এটা মূলত এই অন্ধকারটা দেখাচ্ছে মূলত ওই নারী মূর্তির চুল এভাবে ঢেকে রেখেছে আলোকে। তাই এই অন্ধকারটা, এই রাতটাকে আমরা এই অন্ধকার দেখছি। তার মানে তিমির মানে অন্ধকার, কুন্তলা মানে চুল। অন্ধকার যার চুল, কার চুল অন্ধকার? রাতের চুল অন্ধকার। তার মানে তিমির কুন্তলা মানে হচ্ছে রাত্রি। সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, এই বই মানে কি হচ্ছে বুক। এই বই মানে কি বুক? না, এই বই মানে বুক না। এই বই মানে হচ্ছে সত্য ছাড়া মিথ্যা বলবো না। তাহলে ছাড়া কি বিশেষণ, যোজক, অনুসর্গ না? এছাড়া তো এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। সমুদ্র হিমাচল, এখানে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, তার মানে এখানে শব্দটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি শব্দের পূর্বে
এই এটা একটা অব্যয়, অব্যয়। আমরা সমুদ্র মানে কি জানি? সাগর। হিমাচল মানে হচ্ছে হিমাচল। আচ্ছা ফাইন, তাহলে সমুদ্র আর হিমাচলের যা অর্থ, সমুদ্র হিমাচল মানে কি সেই অর্থ? না। আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দের পূর্বে অব্যয়টা যুক্ত হয়ে এই শব্দের অর্থ পরিবর্তন করে দিছে। তাইলে অব্যয় হচ্ছে এবং অব্যয়টার বেশি শক্তি, অব্যয়টার ভাব বেশি। তাহলে সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? এটা অব্যয়ীভাব সমাস। শব্দের পূর্বে অব্যয় থাকবে এবং ওই শব্দের অর্থে ওই অব্যয়টার ভাব বেশি হবে, এই রকম হইলে সেটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। কোনটি প্রাতিপদিকের উদাহরণ? প্রাতিপদিক মানে কি জানি আমরা? প্রাতিপদিক মানে হচ্ছে নাম শব্দ। নাম শব্দ মানে কি? যেটা ক্রিয়াপদ থেকে আসে নাই। এবং আর একটা কথা আছে প্রাতিপদিক শব্দ, সেটা হচ্ছে বিভক্তিহীন। তাহলে প্রাতিপদিক মানে কি? বিভক্তিহীন নাম শব্দকে আমরা বলি প্রাতিপদিক, যেটা ক্রিয়াপদ থেকে আসে নাই আবার ওখানে বিভক্তি নাই, এরকম শব্দের নাম হচ্ছে প্রাতিপদিক। ব্যাকরণকে ভাঙলে পাবো আমরা বি আ ক্রি অন, তাহলে এটা প্রাতিপদিক না, নাম শব্দ না, মূল শব্দ না। হাতলকে ভাঙলে আমরা পাবো হাত যুক্ত ল, এটা মূল শব্দ না। ফুলেরকে ভাঙলে পাবো আমরা ফুল যুক্ত এল, এটা মূল শব্দ না। এই যে বই আছে, এই বইটার সাথে কি কোনো বিভক্তি আছে? উত্তর হইতেছে না। বই কি দিয়ে কোনো ক্রিয়াপদ গঠিত হয়? উত্তর হইতেছে না। তাহলে বিভক্তিহীন এরকম নাম শব্দকে বলা হবে প্রাতিপদিক। সেমিকোলনের বিরতি, আমরা জানি যে বিরাম চিহ্নের এই বিরতিকাল থেকে প্রশ্ন আসে। তা আমরা দেখি কমা, এই কমার বিরতি হচ্ছে এক বলতে যে সময় লাগে আমরা সেটুকু বলতে পারি কমা। আর কমার থেকে দ্বিগুণ মানে কমার থেকে দ্বিগুণ বিরতি, সেটার নাম হচ্ছে সেমিকোলন, অর্থাৎ এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময়, তাহলে উত্তর হইতেছে এক বলার দ্বিগুণ সময়, এটাকে বলা হয় সেমিকোলনের বিরতিকাল। একাদে প্রকাশ করো 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব। দেখো বিগত বছরের প্রশ্ন খাটলে আমরা এই 25 বছর, 50 বছর, 60 বছর আর 75 বছর, এইটা থেকে আমরা প্রায় প্রশ্ন আসতে দেখি। আমরা এই এগুলো একটু দেখি। হ্যাঁ, 25 বছরকে বলা হয় রজত জয়ন্তী, 50 বছরকে বলা হয় সুবর্ণ জয়ন্তী বা স্বর্ণ জয়ন্তী, যেটাকে গোল্ডেন জুবলি বলে। সিলভার জুবলি হচ্ছে 25 বছর। 60 বছরকে বলা হয় হীরক জয়ন্তী, যেটাকে ডায়মন্ড জুবলি বলে। আর 75 বছরকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। তাহলে আমরা উত্তর কি দেখতে পাইতেছি? 60 বছরকে আমরা কি বলবো? 60 বছরকে আমরা বলবো হীরক জয়ন্তী। দিব তোমার শ্রদ্ধা ভক্তি। দেখো যদি আমি শ্রদ্ধা ভক্তি দেই, তাহলে শ্রদ্ধা ভক্তি দেওয়ার ক্ষেত্রে কি কোনো কন্ডিশন থাকে? শ্রদ্ধা ভক্তি তো দেওয়ার মাধ্যমে কি কোনো টাকা পয়সা নেওয়া হয়? তাহলে নিঃস্বার্থ থাক। তাহলে শ্রদ্ধা ভক্তি এই ধরনের বিষয় থাকলে কোন কারক হয়? শ্রদ্ধা ভক্তি এগুলো বিষয় থাকলে সবসময় সম্প্রদান কারক হয়। এখানে তোমা কাকে দিব? তোমার শ্রদ্ধা ভক্তি। প্রশ্ন করি কাকে? কাকে প্রশ্ন করলে দুইটা হইতে পারে, কর্মকারক হইতে পারে, সম্প্রদান কারক হইতে পারে। এটা তোমরা শিখছো। কাকে প্রশ্নের উত্তর দুইটা কারক হইতে পারে, কর্মকারক, সম্প্রদান কারক। শ্রদ্ধা ভক্তি নিঃস্বার্থ ত্যাগ, তাহলে কর্মকারক হইতেছে না, এটা হবে সম্প্রদান কারক। আর তোমা এটা হচ্ছে মূল শব্দ, এর সাথে কোনো বিভক্তি নাই, তাহলে শূন্য বিভক্তি, এটা হচ্ছে উত্তর। যদিও শূন্য বানানে একটু ভুল আছে, এই শূন্য বানানগুলো কিন্তু ভুল আছে। শূন্য বানান কিন্তু দীর্ঘ হবে আর দন্তান্ন জফলা। রেস্তোরাঁ রসত্তুরূপ। রেস্তোরাঁ এই যে চন্দ্রবিন্দু আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে আসছে রেস্তোরাঁ। এই যে এই ধরনের ভাষাগুলোকে ফরাসি বলে। তাহলে এখানে প্রথমটা আমরা জানি ফ্রেঞ্চ, মানে ফরাসি ভাষা। তাহলে এখানে ফার্সি আছে, হবে না। ফার্সি আছে, হবে না। এটা ডাচ হইতেছে না, তাহলে এটা উত্তর হইতেছে। উত্তর কিন্তু বের করে ফেলছি। তাহলে উত্তর বের করে আমরা কি জানতেছি? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি, আর রসদ হচ্ছে ফার্সি, আর এই টেক্কা, তুরুপ, রুইতন এগুলো হচ্ছে ডাচ বা ওলন্দাজ শব্দ। একই কথা, ডাচ বা ওলন্দাজ শব্দ। এটা গেল সেট 1। এখন আমরা আরো 20টা প্রশ্ন সলভ করব ঠিক এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। সেট 2, আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতাকে? আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা যিনি, তিনি লিখেছেন বরফ গলা নদী। তিনি লিখেছেন 1000 বছর ধরে। তাহলে আরেক ফাল্গুন উপন্যাসের যিনি রচয়িতা, তিনি লিখেছেন বরফ গলা নদী 1000 বছর ধরে। কে তিনি হইতেছেন জহির রায়হান। এই সুতায় কাপড় হয় না। এখন বলো কাপড় কি সুতা দিয়ে তৈরি হয় কিনা? হয়। তাহলে এটা উপকরণ এবং এটা দিয়ে করা যাইতেছে। তাহলে এই সুতায় কাপড় হয় না,
এই কাপড়টা সুতোটা হচ্ছে এখানে উপকরণ, এবং এটা দিয়ে কিছু করা যায় সুতায়। কি দ্বারা, কি দ্বারা প্রশ্নের উত্তর হইলে সেটা কোন কারক হয়? করণ কারক হয়। রামমোহন, রাজা রামমোহন রায়, আমরা জানি রামমোহন রায়, এটাকে আমরা পূর্ণাঙ্গ যদি বলি, রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ লিখেছিলেন। এর আগে উইলিয়াম ক্যারি লিখেছিলেন। উইলিয়াম ক্যারি তো বাঙালি না। বাঙালিদের ভিতরে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন রাজা রামমোহন রায়, এবং ওই গ্রন্থটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। বিদুরের খুদ, এখানে তোমাদের প্রশ্ন ভুল ছিল হয়তো। বিদুরের খুল, বিদুর একটা ক্যারেক্টার, হ্যাঁ, বিদুর একটা ক্যারেক্টার। মহাভারতের শ্রীকৃষ্ণ কীর্তন, মহাভারতের ক্যারেক্টার শ্রীকৃষ্ণ যখন অসহায়, খুব অভাবী হয়ে ঘুরছিলেন, তখন বিদুর তাকে আশ্রয় দিয়েছিল। বিদুর তাকে আশ্রয় দিয়ে, বিদুরের বাসায় যদিও তার স্ত্রী ছিল না, বিদুর শ্রীকৃষ্ণকে আশ্রয় দিয়ে তাকে আপ্যায়ন করেছিলেন, খুবই শ্রদ্ধা ভক্তি দেখিয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণর ওই সময় অফার ছিল দুর্যোধনের, রাজা দুর্যোধনের রাজকীয় খাবার খাওয়ার অফার ছিল, কিন্তু রাজকীয় খাবার, এত আপ্যায়ন, সব কিছু রেখে এই যে বিদুরের খুদ, খুদ শব্দের অর্থ কি? খুদ মানে, যদিও খুদ শব্দের এক্সাক্ট অর্থ হচ্ছে ভুট্টোর দানা, হ্যাঁ, খুদ শব্দের এক্সাক্ট অর্থ হচ্ছে ভুট্টোর দানা, কিন্তু আমরা আবার খুদ বলতে বুঝি যে চালের দানা, চাল ভাঙা চালকে আমরা খুদ বলি। এই যে বিদুর তার খুব অসহায় সময়, খারাপ সময়েও এই যে খুদ তাকে আপ্যায়ন করছিল, সম্মান দেখায়, এই খারাপ সময়ে হলেও এই সামান্য উপহারও তার কাছে খুবই মানে মূল্যবান ছিল ঠিক ওই সময়। তো এটাকে বলা হয় শ্রদ্ধার সামান্য উপহার। মানে খুব কঠিন সময়, খুব খারাপ সময় সামান্য কোনো কিছু দিলেও মানুষ শ্রদ্ধা করে, সেটা কিন্তু মানুষ মনে রাখে, অনেক বড় কোনো কিছুকে দূর করে মানুষ মনে রাখে। তাহলে এটাই হচ্ছে শ্রদ্ধা সামান্য উপহার, বিদুরের খুদ। যে উপহারের পরিমাণ নয়, হ্যাঁ, পরিমাণ দিয়ে যে উপহার মানুষ নির্ণয় করে না, পরিমাণ না, তার পেছনের ভক্তি ভালোবাসাটাই মুখ্য। এরকম পরিমাণ দিয়ে না, তার পিছনে যে ভক্তি বা ভালোবাসাটাই মুখ্য যখন হবে, তখন সেটাকে বলা হবে বিদুরের খুদ, শ্রদ্ধার সামান্য উপহার। কোন বানানটি ঠিক? এই যে বানান যেটা আছে, এই বানানটি ঠিক বানান হচ্ছে উপূর্যপুরী। উপূর্যপুরী, এখানে উপূর্যপরি আছে, এটা ভুল। উপূর্যপরি বানানে দীর্ঘইকার আছে, এটা ভুল। এখানে উপূর্যপুরী আছে, রেফ নাই, এই জন্য এটা ভুল, উপূর্যপুরী। এখন প্রশ্ন হইতেছে উপূর্যপুরী শব্দটার বিশ্লেষণ কি? এই উপূর্যপুরী শব্দটি সন্ধি দিয়ে গঠিত। এই শব্দটি হচ্ছে সন্ধি সাধিত শব্দ। সন্ধির এই নিয়মটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। উপূর্যপুরী, উপূর্যপুরী শব্দে দেখো এখানে জ আছে, জ আছে। জ বা জফলা থাকলে এটার সন্ধি বিচ্ছেদ করার সিস্টেম কি? জ বা জফলা থাকলে সন্ধি বিচ্ছেদ করার সিস্টেম হচ্ছে যার সাথে জ বা জফলা থাকবে তার সাথে ই দিতে হবে। তাহলে কিরকম? এই উপ লিখলাম, এইটুকু লিখলাম, এখানে জ আছে, উপরে রেফ আছে, রেফ মানে কি? র, ওর সাথে ই দিলাম, তাহলে উপরি প্লাস, পরে কি আছে? উপরি, উপরি। তার মানে উপূর্যপরি শব্দটা সন্ধিসাধিত শব্দ, এবং উপূর্যপরি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে প্লাসের দুই পাশে একই শব্দ হয়, উপরি যুক্ত উপরি। আমরা এটা বুঝছি কিনা? এই যে জয়ের জায়গায় ই দিতে হয়, তাহলে ই দিলাম, আর রেপ মানে হচ্ছে র, আর এই উপরি যা ছিল তাই, যা ছিল তাই, উপরি যুক্ত উপরি, উপূর্যপরি। লাইলি মজনু প্রণয় উপাখ্যান গ্রন্থের লেখা দৌলত কাজী বাহারাম খা, দৌলত কাজী বাহারাম খা লাইলি মজনু এই প্রণয়োপাখ্যান লিখেছেন। এই লাইলি মজনু প্রণয়োপাখ্যানের সম্পাদনা কে করেছিলেন? নর্মালি বাংলা বিভাগে পড়লে, বাংলা বিভাগে লাইলি মজনু প্রণয়োপাখ্যান, এটা এই আহমদ শরীফ সম্পাদিত এই গ্রন্থটাই রেফারেন্স বই হিসাবে পড়তে বলে আহমদ শরীফের। সওগাত পত্রিকার সম্পাদক, সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সরি পাটোয়ারি না, নাসিরউদ্দিন পাটোয়ারি না, নাসিরউদ্দিন সাথে পাটোয়ারি চলে আসে। মূলত তার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনি ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক। এই সওগাত পত্রিকাটা ছিল একটা মাসিক পত্রিকা, এটা একটা মাসিক পত্রিকা ছিল। এখানে লেখালেখি কিন্তু সেটা ছিল সচিত্র মাসিক, সচিত্র, তার মানে এই সওগাত পত্রিকাটার সচিত্র মাসিক পত্রিকা ছিল। এটা একটা মুসলিমদের সাহিত্যে অগ্রসর করার একটা বিশেষ ভূমিকায় সওগাত পত্রিকা
পালন করেছে, মানে মুসলিমদের লেখা প্রকাশিত করে তাদেরকে সাহিত্যিক হিসেবে পরিচিত করানো, সেটার বিষয়ে একটা দারুণ ভূমিকা রেখেছিল এই সওগাত পত্রিকা। এরা মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদনা করতেন। চর্যাপদের আদি কবির নাম কি? চর্যাপদের আদি কবির নাম হচ্ছে লুইপা। এইটা নর্মালি 3টা তথ্য চর্যাপদ সম্পর্কে আমরা যখন হচ্ছে চাকরির পরীক্ষা দেই তখন পড়তাম। মানে সব থেকে বেশি পদ রচনা করেছেন কে, প্রথম কবি কে, আর হচ্ছে মানে হচ্ছে চর্যাপদের বাঙালি কবি কে। এই 3টা তথ্য খুবই প্রায় আসতো। তো আমি এটা মনে রাখার জন্যে যেহেতু আদি কবি এবং বেশি কবি সর্বাধিক পদ কে রচনা করেছেন, সেটা হইতেছে লুইপা আর কানোপা। তো লুইপা আর কানোপা এই দুইটা থেকে প্রায় প্রশ্ন হইতো যে আদি কবি আর সব থেকে বেশি পদ রচনা করছেন। তো এই দুইটার ভিতরে একটা যদি আদি মনে রাখতে পারি তাহলে তো হয়ে গেল। তা আমি এটা মনে রাখতাম আদিলু। আমি আদিলু শব্দটা মনে রাখতাম, মানে চর্যাপদের পদ সংশ্লিষ্ট কিছু হইলেই আমি আদিলু মনে রাখতাম। তা আদিলু মানে কি? আদিলু মানে আদি আর লুইপা, তার মানে আদি কবি হচ্ছে চর্যাপদের আদি কবির নাম হচ্ছে লুইপা। এটা গেল। আর তাহলে বাকিটা কানোপা। তারপর সর্বাধিক পদ রচনা করেছেন কে? চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেছেন প্রায় 13টার মতো পদ কানোপার পাওয়া যায়, 13টা। তাহলে কানোপা হচ্ছে সর্বাধিক পদ রচয়িতা। আর চর্যাপদের বাংলা কবি, হ্যাঁ, বাংলা ভাষী। তাহলে এই যে ভুসুকোপা, ভুসুর সাথে ভাষা সংশ্লিষ্ট আছে, তাহলে বাংলা ভাষার বাঙালি কবি হচ্ছে ভুসুকোপা। তাহলে বাঙালি মানে বাংলা ভাষা, তাহলে ভাষার সাথে সম্পর্কিত, তাই হচ্ছে ভুসুকোপা। আমি এইভাবে মনে রাখতাম, তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি 1995 সালে প্রকাশিত হয়। আমরা জানি আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি, এটার মূল গ্রন্থ যেটা গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থটা হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এই গল্প গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এই রেইনকোট গল্পটি। এটা প্রকাশিত হয়েছিল 1995 সালে এবং এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময়কার, ঢাকার মুক্তিযুদ্ধের শেষ সময়কার ঘটনা নিয়ে এই রেইনকোট গল্পটি লেখা হয়েছে, এটা আমরা জানি। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীনবন্ধু মিত্রের। এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তখন এর নাম ছিল নীল নীল দর্পণ অথবা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে এটা ইংরেজিতে অনুবাদ করেছেন নীল দর্পণ বা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, মাইকেল মধুসূদন দত্ত এটা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর কি জাতীয় রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এটা হইতেছে একটা নাটক, এবং এই ধরনের নাটককে বলা হয় রূপক সাংকেতিক নাটক, রূপক প্রতীক বা রূপক সাংকেতিক নাটক বলা হয়। এই রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথের আরো কয়েকটা আছে, রাজা, তারপরে ডাকঘর তো আছে, রাজা, ডাকঘর, রক্তকরবীও এই ধরনের নাটক, রাজা, ডাকঘর, রক্তকরবী, অচলায়তন এরকম রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের মতোই। নীলাম্বর শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাবো, নীল আর একটা হচ্ছে অম্বর। নীল মানে তো নীল, অম্বর মানে আমরা জানি আকাশ, তাহলে নীল অম্বর, অম্বর মানে আবার আছে শাড়ি, হ্যাঁ, অম্বর মানে হচ্ছে আবার আছে শাড়ি। তাহলে নীল অম্বর মানে নীল রঙের শাড়ি পরে আছে। এখন প্রকৃতিতে নীল রঙের শাড়ি পরে আছে, নীল রঙের শাড়ি কে পরে থাকে? নীল রঙের শাড়ি পরে থাকে হচ্ছে আকাশ। তাহলে নীল রঙের শাড়ি না বুঝায় যদি আকাশ বুঝায় তাহলে ভিন্ন অর্থ দিল, তাহলে এটাকে বলা হয় বহুব্রীহি সমাস। সমস্ত পদের নীল মানে নীল রং, অম্বর মানে শাড়ি বা দেহ, নীল রং যার দেহ বা শাড়ি, তাইলে এটা শব্দর যা অর্থ তার ভিন্ন একটা অর্থ দিয়েছে, আকাশ বুঝাইছে, এই জন্য এটা বহুব্রীহি সমাস হবে। উড়না জাল শব্দটির অর্থ হচ্ছে মাকড়সার তৈরি জাল, এটাকে বলা হয় উড়না জাল।
কুহুক শব্দের সমর্থক শব্দ, কুহুক শব্দের সমর্থক শব্দ হচ্ছে মায়া, কুহুক শব্দের সমর্থক শব্দ হচ্ছে ইন্দ্রজাল, কুহুক শব্দের সমর্থক শব্দ হচ্ছে ভেলকি, জাদু, ছলনা বা প্রতারণা, এটাকে বলা হয় কুহুক শব্দের সমর্থক শব্দ। গৌরচন্দ্রিকা, এই চন্দ্রিকা শব্দটা থেকে, চন্দ্রিকা শব্দটা আসছে চন্দ্রের আলোময় বা চন্দ্রের আলো, আর গৌর হচ্ছে শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব। এখন এই গৌরচন্দ্রিকা শব্দের অর্থ আমরা জানি ভূমিকা। এখন ভূমিকাটা আর নামটা কিভাবে আসলো? বৈষ্ণব পদবলীর প্রত্যেকটা পদের বা কবিতার বা শ্লোকের শুরুতে একটা ভূমিকা অংশ থাকে, ওই ভূমিকা অংশটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। কেন গৌরচন্দ্রিকা বলেছে? কারণ বৈষ্ণব পদবলীর প্রত্যেকটা পদের শুরুতে শ্রী চৈতন্য দেবের প্রশংসা করা হয়, স্তুতি গাওয়া হয়। এই যে শ্রী চৈতন্য দেবের চাঁদের আলো, মানে শ্রী চৈতন্য দেবের মুখ, মানে শ্রী চৈতন্য দেবকে, তার মুখকে আলোকিত করা হয়, চাঁদের আলো আলোকিত করা হয়। এখন চাঁদের আলো আলোকিত করা মানে কি? প্রশংসা করা। এই প্রত্যেকটা পদের শুরুতে যে শ্রী চৈতন্য দেবের প্রশংসা, পদের শুরুতে, কোনো কিছু শুরুতে যেটা করা হয় তাকে কি বলা হয়? ভূমিকা। এই জন্য গৌরচন্দ্রিকা এই বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা। সামাজিক বৈষম্য ভেদাভেদ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিছে, তার মানে সমাজে অসঙ্গতি, অত্যাচার, নির্যাতন অনেক কিছুই চলতেছে। এই অসঙ্গতি দেখে মনের ভিতরে যে যন্ত্রণা কাজ করতেছে। 18 বছর বয়স কবিতার কোন জায়গায়, কোন লাইনে এটা আছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে আমরা মনের কষ্ট, দুঃখ, ক্ষুব্ধ দেখছি না। বিরাট দুঃসাহসেরা দেয় ওকে, এখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। সবে আত্মাকে শপথের কোলাহলে বারবার শপথ নিচ্ছি যে আমি যে করে ওকে এটা করবো, এটাও দেখছি না। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই যে এখানে অসহ্য যন্ত্রণা আছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে বৈষম্য ভেদাভেদ নিয়ে। কোন গুচ্ছের বানান শুদ্ধ? দেখো এখানকার আশিস বানান আমরা একটু আগে দেখেছি, আশিস বানানটা হবে এরকম। প্রাঙ্গণ বানানে এখানে দন্তান্ন না মূর্ধন্য হবে, নীরব ঠিক আছে। বাণিজ্যতে মূর্ধন্য হবে। লক্ষ্মী বানানে লক্ষ্মী, তাহলে ক্ষীয়র সাথে ম আছে, শ্বশ্রুর সাথে দীর্ঘ হবে। আধ্যাত্ম শব্দটি তয়ের সাথে ম ফলা হবে। হৃৎপিণ্ড এরকম না, এরকম হবে। আর এখানে সান্ত্বনা, সন্না, শ্রীমতী, এই তিনটাই ঠিক আছে। প্রোপাগান্ডা খুব কমন এবং আসার মতো একটা শব্দ। প্রোপাগান্ডা দেখে মনে হইতেছে প্রোপাগান্ডা মানে কি গুজব, নাকি প্রোপাগান্ডা মানে হচ্ছে ষড়যন্ত্র। কিন্তু প্রোপাগান্ডা শব্দটা আসলে এর পজিটিভ একটা অর্থ আছে, কিন্তু আমরা এই প্রোপাগান্ডা শব্দটা নেগেটিভভাবে ব্যবহার করতে দেখে আমাদের কাছে নেগেটিভ মিনিং মাথায় আসে। প্রোপাগান্ডা শব্দটার অর্থ হচ্ছে প্রচার করা। এই জন্য যে বলে না নেগেটিভ প্রোপাগান্ডা করা, মূলত প্রোপাগান্ডা মানে প্রচার করা, কিন্তু প্রোপাগান্ডা শব্দটার ব্যবহার এখন হইতেছে নেগেটিভ ওয়েতে, এই জন্য এটার অর্থ ভিন্নভাবে মনে করতে পারি। কিন্তু প্রোপাগান্ডা শব্দের অর্থ হচ্ছে প্রচার। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা সুখ নামক একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই সুখ কবিতাটি লিখেছিলেন কামিনী রায়। এই কবিতার শুরু অংশে বলা হচ্ছে নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এই ধরা কি শুধু বিষাদময়। মানে কবিতার শুরুতে কবি সুখ খুঁজে বের করার চেষ্টা করছেন। এই ধরাটা কি শুধু বিষাদে ভরা? পৃথিবীটাকে শুধু কষ্টে ভরা? এই পৃথিবীটাকে কি সুখ নাই? মানে বলছে যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। মানুষ কি শুধু যন্ত্রণায়, কষ্টে, কান্নাকাটি করে মরতেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন? শুরুতে এরকম একটা প্রেক্ষাপট। এরপরে প্রেক্ষাপট আমরা দেখি যে এই পৃথিবীতে যে যেটাই হোক, আমরা যদি যে রঙের হোক, যে বংশের হোক, আমরা যদি চামড়া ছুলি তো ভিতরে তো রং তো সবার একই, লাল রঙই বের হয়। এরকম কথা উনি ব্যবহার করেছেন এই কবিতার। তারপর কবিতার এক পর্যায়ে শেষের দিকে কবি বলেছেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা একজন আর একজনের জন্য কাজ করব। মানে এখানে মানুষের প্রকৃত সুখ খোঁজার সন্ধান, প্রকৃত সুখ কিভাবে পাবো সেটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য কবিতাটি লিখেছেন কামিনী রায়, সুখ কবিতা থেকে না। ধৈর্যটি কি? ধৈর্যটি এলোকেশী ঝড়, অকাল বৈশাখীর শিব দেবতা শিবকে বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ধৈর্যটি বলেছেন। এই ছিল আমাদের যে 40টা প্রশ্নের FSSS এর রিভিশন ক্লাস। আশা করছি এই প্রশ্নের তথ্য এবং এই প্রশ্নের যে ব্যাখ্যা তোমাদেরকে উপকার করবে। শুধু FSSS না, সামনে যতগুলো পরীক্ষা আছে সব জায়গায় তোমাদের উপকার করতে পারে। তোমাদের জীবনের জন্য হয়তো তোমরা কিছু শিখেছ।
আবার এরকম কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।